মানব প্রকৌশলের এক অনন্য নিদর্শন হল চীনের মহাপ্রাচীর। এই প্রাচীর বিশ্বের দীর্ঘতম মানবসৃষ্ট স্থাপনা। মহাপ্রাচীরের সম্মিলিত দৈর্ঘ্য পৃথিবীর বিষুবরেখার অর্ধেকেরও বেশি। অতীতের এই সামরিক প্রতিরক্ষা স্থাপনা আজ বিশ্ব ঐতিহ্য ও চীনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দ্য এক্সপ্লেনেশনের আজকের পর্বে আমরা জানব পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম চীনের মহাপ্রাচীর সম্পর্কে। চীনের মহাপ্রাচীর বলতে কোনো একক প্রাচীরকে বোঝায় না। চীনের বিভিন্ন রাজবংশের আমলে তৈরি প্রাচীরগুলোকে একত্রে দ্য গ্রেট ওয়াল অফ চায়না বলে। উত্তর চীনে প্রায় 15টি অঞ্চল জুড়ে মহাপ্রাচীরের অবস্থান। এটি মানুষের তৈরি সবচেয়ে দীর্ঘ স্থাপনা। মহাপ্রাচীরের সবচেয়ে প্রাচীন অংশ প্রায় 2700 বছরের পুরনো। খ্রিস্টপূর্ব 770 থেকে 276 সালের মধ্যে প্রথম এইসব প্রাচীর নির্মাণ করা হয় এবং সর্বশেষ এ প্রাচীরের নির্মাণ কাজ চলে 1878 সালে কিং রাজবংশের আমলে। এত বড় এক স্থাপনা তৈরি করা হয়েছিল গুজবের উপর ভিত্তি করে। সম্রাট কিং শি হুয়ান খ্রিস্টপূর্ব 221 সালে সমগ্র মধ্য চীন একত্রিত করে কিং সাম্রাজ্য গড়ে তোলেন। কিং সাম্রাজ্য প্রতিষ্ঠার আগে থেকেই চীনের কিছু ছোট ছোট রাজ্য শত্রুদের আক্রমণ প্রতিহত করতে প্রাচীর নির্মাণ করেছিল। সম্রাট কিং রাজ্য জয়ের পর এক জাদুকর তাকে বলেছিল উত্তরের যাযাবরেরা একদিন সম্রাট কিংকে ক্ষমতাচ্যুত করবে। ক্ষমতা হারানোর ভয়ে তখন সম্রাট আশেপাশের ছোট ছোট রাজ্যর প্রাচীরগুলোর মধ্যে সংযোগ তৈরি করে। খ্রিস্টপূর্ব 220 থেকে 200 সালের মধ্যবর্তী সময়ে দেয়ালগুলোর সংযোগ সাধন করা হয়েছিল, আর তখনই চীনের ছোট ছোট প্রাচীর মহাপ্রাচীরের আকার ধারণ করে। সেই প্রাচীর খুব সামান্যই এখন অবশিষ্ট আছে। বর্তমানে প্রাচীরের যেসব অংশ দেখা যায় তার অধিকাংশই মিং রাজবংশের সময়ে নির্মিত হয়। 1381 সালে মিং রাজবংশ প্রাচীর নির্মাণ কাজ শুরু করে। তারা প্রায় 8851 কিলোমিটার প্রাচীর নির্মাণ করে। এইসব প্রাচীর নির্মাণের মূল উদ্দেশ্য ছিল চীনের উত্তর সীমান্ত বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা। কোনো কোনো স্থানে 2-3 সারি পর্যন্ত দেয়াল তুলে প্রাচীরের উদ্দেশ্য সফল করা হয়েছিল। শুরু থেকে শেষ পর্যন্ত মহাপ্রাচীর নির্মাণে অবদান রেখেছে চীনের 20টি রাজবংশ। এসব রাজবংশের শাসনামলে বিভিন্ন ধাপে প্রাচীরের পরিবর্ধন, সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করা হয়। এই সামরিক অবকাঠামো তৈরিতে প্রায় 10 লক্ষেরও বেশি মানুষকে জোরপূর্বক কাজ করানো হয়েছিল। সৈনিক, সাধারণ শ্রমিক, বেসামরিক জনতা এবং সাজাপ্রাপ্ত আসামিদেরকে প্রধান শ্রমিক হিসেবে ব্যবহার করা হয়েছিল। এই প্রাচীর তৈরি করতে গিয়ে বিভিন্ন সময়ে প্রায় 4 লক্ষেরও অধিক লোক মারা যায়, আর তাদের অনেককেই এখানে সমাহিত করা হয়। তাই বিশ্বের সবচেয়ে দীর্ঘ স্থাপনা, সবচেয়ে দীর্ঘ মানব সমাধি হিসেবে পরিচিতি লাভ করে। 2007 সালের 7 জুলাই পর্তুগালের লিসবন থেকে চীনের মহাপ্রাচীরকে পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এই প্রাচীর সাংহাই পাস থেকে শুরু করে শেষ হয় লক্ষ্ণৌ নামক স্থানে গিয়ে। কয়েক হাজার বছর ধরে নির্মিত প্রাচীরের সম্মিলিত দৈর্ঘ্য প্রায় 21,196 কিলোমিটার, যা পৃথিবীর বিষুবরেখার অর্ধেকেরও বেশি। পৃথিবীর বিষুবরেখার দৈর্ঘ্য হল 40,000 কিলোমিটার। এই প্রাচীরের গড় উচ্চতা 20 ফুট এবং সর্বোচ্চ উচ্চতা 46 ফুট। এই প্রাচীরের সর্বনিম্ন অবস্থান সমুদ্রপৃষ্ঠ বরাবর এবং সর্বোচ্চ অবস্থান 4722 ফুট উপরে। মহাপ্রাচীরের গড় প্রস্থ 21.5 ফুট। একে প্রাচীর বলা হলেও এটি আসলে কোনো সাধারণ প্রাচীর নয়। বিভিন্ন দুর্গ, সেনানিবাস, পর্যবেক্ষণ চৌকি ও অভ্যন্তরীণ পথ সহ বিভিন্ন স্থানে সুবিধাজনক অবকাঠামো তৈরি করা হয়েছিল। একদিকে তিব্বত ও অন্যদিকে চীন সাগরের মতো প্রাকৃতিক বাধা দীর্ঘদিন চীনকে বাইরের আক্রমণ থেকে প্রতিহত করেছে।
কিন্তু চীনের উত্তর দিকটা ছিল সম্পূর্ণ অরক্ষিত। তাই উত্তরের হান উপজাতিদের বিরুদ্ধে প্রথম স্তরের নিরাপত্তা ব্যবস্থা হিসেবে এই দেয়াল তৈরি করা হয়েছিল। শত্রুদের প্রতিহত করতে এটা অত্যন্ত কার্যকরী ব্যবস্থা হিসেবে দেখা দেয়। কিন্তু সবসময় এই প্রাচীর চীনের বহিঃশত্রুদের আটকে রাখতে পারেনি। এই দেয়াল ছোট ছোট বহু আক্রমণ ঠেকাতে পারলেও চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী 13 শতকে মহাপ্রাচীর ভেদ করতে সক্ষম হয়েছিল। যাদেরকে আটকাতে এই মহাপ্রাচীর নির্মাণ করা হয়েছিল তারাই পরবর্তীতে 100 বছর এই প্রাচীরের নিয়ন্ত্রণ নিয়েছিল। দেয়ালটিতে নিয়মিত বিরতিতে পর্যবেক্ষণ চৌকি রয়েছে। এইসব চৌকি অস্ত্র সংরক্ষণ, সেনাবাহিনীর আবাসন এবং ধোঁয়া সংকেত প্রদানের কাজে ব্যবহৃত হতো। এছাড়া এ দেয়ালকে ঘিরে রয়েছে একাধিক প্রশাসনিক কেন্দ্র। শত্রুদের অবস্থান জানার জন্য পাহাড়ের উঁচু জায়গায় সংকেত টাওয়ার স্থাপন করা হয়েছিল। বর্তমানে চীনের মহাপ্রাচীর যে অংশে টিকে আছে তার অধিকাংশই মিং রাজবংশের শাসনামলে তৈরি। অনেকে বলে চীনের মহাপ্রাচীর চাঁদ থেকেও দেখা যায়, কিন্তু ব্যাপারটা সঠিক নয়। এমনকি পৃথিবীর নিকটতম কক্ষপথ থেকে খালি চোখে এটি দেখা যায় না। একটি চুলকে যেমন 1 কিলোমিটার দূর থেকে দেখা সম্ভব নয়, তেমনি মহাকাশ থেকেও এই প্রাচীর খালি চোখে দেখা যায় না। তবে বিশেষ টেলিস্কোপের সাহায্যে এই প্রাচীর দেখা যায়। যে প্রাচীর নির্মাণ করা হয়েছিল বিদেশি আক্রমণ বা অনুপ্রবেশ ঠেকাতে, আজকে সে প্রাচীর দেখার জন্য ভিড় করেছে লাখ লাখ পর্যটক। প্রতি বছর দেশি বিদেশি প্রায় 5 কোটিরও বেশি লোক চীনের মহাপ্রাচীর দেখতে চীন ভ্রমণ করেন। এই প্রাচীরের সবচেয়ে জনপ্রিয় অংশের নাম বাডালিং। বেজিং থেকে 70 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত বাডালিংয়ের প্রাচীর এখন পর্যন্ত সর্বোচ্চ মানে সংরক্ষিত আছে। আধুনিককালে প্রায় 450 শতাধিক রাষ্ট্রপ্রধান চীনের মহাপ্রাচীর ভ্রমণ করেছেন। তার মধ্যে শুধু বাডালিং অংশেই সফর করেছেন প্রায় 300-এর অধিক রাষ্ট্রপ্রধান। চীনের প্রাচীর কেন্দ্রিক পর্যটনের এটি সবচেয়ে ব্যস্ততম অংশ। এই অংশের প্রাচীর নিয়মিত সংস্কার করা হয়। তবে আশেপাশে প্রাচীরের প্রায় 1/3 ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। উত্তরপ্রদেশের গাংসু ও নিনজিয়া প্রদেশের প্রাচীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হয় প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে এসব প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়েছিল। আগামী 20 বছর এর মধ্যে এই দুই প্রদেশে প্রাচীর পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে চীনের মহাপ্রাচীরের সবচেয়ে বেশি ক্ষতি হয় 1960 থেকে 70-এর দশকের দিকে সাংস্কৃতিক বিপ্লবের সময়ে। এই সময় চীনের প্রাচীরে পাথর দিয়ে বহু মানুষের ঘরবাড়ি তৈরি করা হয়েছিল। 90-এর দশক পর্যন্ত চীনের কতিপয় অসাধু ব্যবসায়ীরা প্রাচীরের পাথর বাণিজ্যের জন্য বিক্রি করত। এত কিছুর পরও চীনের মহাপ্রাচীর মানব সভ্যতার জন্য এক অসাধারণ ঐতিহ্য প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।